আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি দ্বিতীয় বর্ষের জিওমরফোলজি বিষয় থেকে পড়াবো এবং আজকের বিষয় হচ্ছে হিমবাহ বা গ্লেসিয়ার। আমি গত ক্লাসে হিমবাহ কী এবং হিমবাহর যে কী কারণে হিমবাহ সংগঠিত হয়, হিমবাহ কীভাবে তৈরি হয়, হিমবাহর গতি কীভাবে সঞ্চয় করে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি হিমবাহর বাকি অংশটুকু এবং হিমবাহর ক্লাসিফিকেশন এবং তার যে কাজ এ সম্পর্কে আজকে ক্লাস নেব। তো আজকে আমি আগেই বলে নিই, জিওমরফোলজি বিষয়টি হচ্ছে সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ারের। তো আমার ছাত্ররা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসটা যদি ফলো করে থাকো তাহলে তার সাথে সাথে আজকের ক্লাসটা একসাথে যদি দেখো তাহলে তোমাদের হিমবাহ বিষয়টা সম্পূর্ণরূপে আয়ত্তাধীন হয়ে যাবে। তো আমি মূল বক্তব্যে চলে যাই আজকের। তো প্রথমে আমি আবার রিক্যাপ করি যে হিমবাহটা কী। হিমবাহ হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চল এবং উচ্চ অক্ষাংশে ক্রমাগত তুষারপাত ঘটার ফলে নিম্নের তুষার, ক্রমাগত যখন তুষারপাত ঘটতে থাকে তখন নিচের তুষারটা উপরের তুষারের চাপে বরফে পরিণত হয় এবং ক্রমান্বয়ে এই বরফ যখন অত্যধিক ভরসম্পন্ন বিশাল আকৃতিতে পরিণত হয় এবং অনেক বেশি ভর হয়ে যায়, তখন এটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং ঢালু অঞ্চলে ঢাল বেয়ে বা পার্বত্য অঞ্চলে ঢাল বেয়ে বা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। এটাই হচ্ছে হিমবাহ। অনেকটা নদীর মতো, নদী যেভাবে একটা খাদ বেয়ে প্রবাহিত হয়, হিমবাহ অনেকটা একটা খাদ অনুসরণ করেই সামনে এগিয়ে যায়। তবে হ্যাঁ, হিমবাহ নদীর মতো এত দ্রুত প্রবাহমান না, বরং এটা খালি চোখে এটার প্রবাহ দেখাই যায় না। এটা খুব ধীরভাবে আস্তে আস্তে অগ্রসর হয়। কোনো কোনো হিমবাহ আছে যেটা বছরে মাত্র 2-3 ফুট অগ্রসর হয়। আবার কোনো কোনো হিমবাহ আছে তার কিছুটা দ্রুত আগায়, যেটা বছরে দেখা যায় হয়তো 300 মিটার পর্যন্ত। ফাস্টেস্ট হিমবাহ যেটা সবচেয়ে দ্রুতগামী হিমবাহ যেটা, সেটা বছরে 300 মিটার পর্যন্ত আগায়, যেটা আলাস্কায় অবস্থিত হুবার্ট গ্রিনল্যান্ডে অবস্থিত এটা সবচেয়ে দ্রুতগামী কুয়ারব্যাঙ্ক এটার নাম। তো আমরা এখন হিমবাহর ক্লাসিফিকেশনটা সম্পর্কে একটু আলোচনা করি। হিমবাহ কী কী প্রকারের হতে পারে? হিমবাহ প্রধানত 3 প্রকার। প্রধানত বলতে যে এর মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন চলে আসে। তো আমরা মূল বক্তব্যেই যাই। হিমবাহ 3 প্রকার: মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেসিয়ার, পার্বত্য বা উপত্যকা হিমবাহ বা মাউন্টেন অর ভ্যালি গ্লেসিয়ার, এবং পাদদেশীয় বা পিডমন্ট গ্লেসিয়ার। তো মহাদেশীয় গ্লেসিয়ার কাকে বলে? আমরা গত ক্লাসে জেনেছি যে পৃথিবীতে একসময় বরফ যুগ ছিল। হ্যাঁ, পৃথিবীর প্রায় 1/3 এলাকা বরফ আবৃত ছিল, সেটা প্লাস্টিসিন যুগে। তারপরে আস্তে আস্তে বরফ গলতে শুরু করে, কিন্তু বরফ অনেক জায়গায় গলে গেলেও আমাদের মেরু অঞ্চলগুলো কিন্তু এখনও অনেকটাই বরফ আবৃত আছে এবং ওখানে অনেক পুরো বরফের স্তর এখনও সে প্রাচীনকাল থেকে যে জমতে যে অবস্থাটা ছিল, পুরো বরফের স্তর সেটাই রয়ে গেছে। তার উপরে ক্রমান্বয়ে আরও বরফ জমেই যাচ্ছে। তো সেটার উদাহরণ যেটা অ্যান্টার্কটিকা মহাদেশ এবং গ্রিনল্যান্ড এবং এশিয়া এবং ইউরোপের উত্তরাংশ, এই অঞ্চলগুলোতে ক্রমাগত বরফ জমেই যাচ্ছে। তো এই ধরনের বিশাল আকৃতির, যেখানে অনেক অঞ্চল জুড়ে বিশাল আকৃতির বরফ আবৃত
বরফের স্তর দেখা যায় তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। তো মহাদেশীয় হিমবাহ আমরা দেখতে পাই কোথায়, এটা কিন্তু মহাদেশীয় হিমবাহটা কিন্তু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, কারণ অনেক এলাকার বরফ জমে গেছে, কিন্তু এই এলাকার বরফ সেই প্রাচীনকাল থেকে এটা জমতে জমতে এটার এই হিমবাহগুলো এখনও বর্তমান রয়ে গেছে। তো মহাদেশীয় হিমবাহটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যান্টার্কটিকা হিমবাহ আর একটা হচ্ছে গ্রিনল্যান্ডীয় হিমবাহ। তো অ্যান্টার্কটিকা হিমবাহ যেটা, অ্যান্টার্কটিকা মহাদেশটা জুড়েই যে বিশাল বরফের স্তর পুরাটা জুড়েই, অ্যান্টার্কটিকা মহাদেশ তো দক্ষিণ মেরুতে অবস্থিত, সম্পূর্ণটাই কিন্তু বরফ আবৃত, এবং এটাই হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহর একটা বিশাল এবং প্রকৃষ্ট উদাহরণ। এখানে অনেক প্রাচীনকাল থেকে বরফ জমে আসছে, তো এটার কোনো কোনো জায়গায় ৭,৫০০ ফিট গভীর, মানে এত পুরুত্ব বরফের পুরুত্ব দেখা যায়। উপকূলীয় অঞ্চলে কিছুটা কম, অনেক সময় দেখা যায় ২,০০০ থেকে ৩,০০০ ফুট পর্যন্ত হতে পারে, কিন্তু এটা তোমার মধ্যাঞ্চলে এটার গভীরতা অনেক জায়গায় ৭,৫০০ ফিট পুরুত্ব পর্যন্ত দেখা যায়। আর অ্যান্টার্কটিকা মহাদেশটা তো কিন্তু এটা অনেক এব্র খেব্র বন্ধুর এলাকা, ফলে ওখানে কিন্তু উঁচু উঁচু ষোলশিরা বিদ্যমান। তো অনেক ষোলশিরা আছে যেটা তোমার বরফ তার এত উপরটা এতই শার্প থাকে যে তার উপরে বরফ জমে না, একদম এভাবে শার্প এরকম কিছু শৈলশিরা অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশে। এটার গায়ের উপরে কিন্তু বরফ জমতে পারে না, গা বেয়ে নিচে চলে যায়, এবং পরে পুরাটাই দেখা যায় যে পুরাটা বরফ আবৃত একটা অঞ্চল, এবং উপর দিয়ে মাথা বের হয়ে আছে। এগুলাকে বলা হয় বরফ আবৃত অঞ্চলে যেই উন্মুক্ত পাথরখণ্ড, প্রস্তরখণ্ড দেখা যায় তাকে নুনাটেক্স বলা হয়। তো অ্যান্টার্কটিকার এই ধরনের শৈলশিরাগুলোকে নুনাটেক্স বলা হয়। এই নুনাটেক্স কিন্তু শুধু যে অ্যান্টার্কটিকাতেই আছে তা কিন্তু না, এটা তোমার আল্পস পর্বতমালা, হিমালয় পর্বতমালার যেখানে অনেক বরফ জমে, এবং ওখান থেকেও যেই হিমবাহগুলো বের হয়ে আসে সেখানেও কিন্তু এই নুনাটেক্সের দেখা যায়, যেখানে পর্বতের গা অনেক বেশি অমসৃণ থাকে, সেখানে মাঝে মাঝে নুনাটেক্সটা চোখে পড়ে। আর আরেকটা হচ্ছে গ্রিনল্যান্ডীয় এই মহাদেশীয় গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় দ্বীপ হিসাবে, যদিও অস্ট্রেলিয়াও অনেক বিশাল দ্বীপ, কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ, আর এটা দ্বীপ হিসাবে গ্রিনল্যান্ড সবচেয়ে বৃহৎ, এবং গ্রিনল্যান্ডের উপকূলীয় কিছু অঞ্চল বাদ দিলে পুরাটাই কিন্তু বরফ আবৃত। এবং গ্রিনল্যান্ডেও দেখা যায় যে কোনো কোনো জায়গায় ৩ থেকে ৭,০০০ ফিট গভীর পর্যন্ত পুরুত্ব পর্যন্ত বরফের স্তর। তো এই এত পুরুত্বের বরফের স্তর, এটাই হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহের একটা প্রকৃষ্ট উদাহরণ, যে এই এত পুরো বরফ, এবং এটা আস্তে আস্তে দেখা যায় কি উপকূলীয় অঞ্চলে আস্তে আস্তে একটু হালকা হয়ে আসে, এবং এই বরফের চাপে আস্তে আস্তে আগায়। এখানে কিন্তু তেমন ঢাল নাই, এই গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকা কিন্তু ওইভাবে ঢাল নাই। আমরা যেটা দেখেছি যে ঢাল বেয়ে এগিয়ে আসার কথা, কিন্তু এখানে অত ঢাল নাই, কিন্তু তারপরেও এটা পুরুত্বের কারণে এবং ভারের কারণে আস্তে অনেক বেশি তুষার চাপে ওখানে ফাটল সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হওয়ার ফলে ওটা আস্তে আস্তে আলগা হয়ে স্বাভাবিক, মানে একটা জায়গায় যেখানে বেশি তুষারপাত হচ্ছে ওখানে বরফ তৈরি হচ্ছে, তারপর বার্গস্ট্রুন যেটা ফাটল তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে সেটা এগিয়ে যাওয়া যায় বলে এইখানে হিমবাহর কন্টিনিউয়াসলি হিমবাহ তৈরি হতে থাকে। তো তারপরে আসো তোমার পার্বত্য বা উপত্যকা হিমবাহ। পার্বত্য হিমবাহ কি, যে পর্বত বেষ্টিত, মানে উঁচু পার্বত্য অঞ্চল এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে যে পার্বত্য অঞ্চলগুলো অবস্থিত, সেগুলার চূড়ায় সবসময় তোমার তুষারপাত ঘটে। সবসময় উচ্চ অক্ষাংশে সবসময়ই হয়, আর একটু নিম্ন অক্ষাংশে, যেখানে উচ্চতার কারণে শীতকালে এখানে তুষারপাত সংঘটিত হয়। এবং এই তুষারপাত সংঘটিত হওয়ার ফলে কি হয়, পর্বতের যে অববাহিকা উপত্যকাগুলি থাকে, এই উপত্যকা দিয়ে আস্তে আস্তে হিমবাহ অগ্রসর মনে হয়, ওখানে বরফ জমে, বা পর্বতের গায়ে যে বরফটা আসে সেটাও উপত্যকায় আস্তে আস্তে নেমে আসে। এভাবে পাহাড়ের মধ্যে দিয়ে যে হিমবাহটা তৈরি হয় সেটাকে বলা হয় উপত্যকা হিমবাহ বা
মাউন্টেন, কারণ পাহাড়ে উৎপন্ন, পর্বতে উৎপন্ন, তাই মাউন্টেন। আর পর্বতের উপত্যকা দিয়ে আগায় বলে এটাকে ভ্যালি, দুটা নামেই অভিহিত করা হয়। এটার আরেকটা নাম হচ্ছে আলপাইন আলপাইন গ্লেসিয়ার। পর্বত বা পার্বত্য গ্লেসিয়ারের আরেকটা নাম হচ্ছে আলপাইন গ্লেসিয়ার। এই তোমার পার্বত্য গ্লেসিয়ার আল্পস পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, হিমালয় পর্বতমালা, পৃথিবীর যত বড় বড় ভঙ্গিল পর্বতগুলি আছে এবং রকি পর্বতমালা, যেখানে তোমার হিমবাহ আছে, এই সবগুলি দেখা যায় যে বড় বড় পর্বতে এই পার্বত্য হিমবাহ দেখা যায়। তারপরে তোমার আসো পাদদেশীয় হিমবাহ। পাদদেশ কাকে বলা হয়? পাদদেশ বলা হয় হচ্ছে পর্বতের ফুটস্টেপ, যেখান থেকে পর্বতের শুরু, সে এলাকাটাকে বলা হয় পাদদেশীয়। তো হিমবাহ অনেক পর্বতে যখন তুষারপাত ঘটে, সেই পর্বত থেকে যখন ধরো এই যে পার্বত্য হিমবাহটা কীরকম, যে দুইটা পাহাড় মধ্যে দিয়ে হিমবাহ যেটা এগিয়ে আসে, সেটাই হচ্ছে পার্বত্য হিমবাহ, ঠিক আছে। আর সেখানে পাদদেশীয়টা কি হচ্ছে, এই যে পাহাড়ের পাদদেশে এইখানে যে বরফটা আস্তে আস্তে জমছে, পাহাড়ে এখানে তুষারপাত ঘটতেছে, এখানে বরফ সৃষ্টি হচ্ছে, তারপরে বরফ যে গতিপ্রাপ্ত হচ্ছে, ওই যে গতির যে আমরা 5টা ক্রাইটেরিয়া, মাধ্যাকর্ষণ শক্তি, নমনীয়তা, বরফ গলন, এই যে বিষয়গুলো গত দিন দেখেছি গত ক্লাসে। তো সেই ক্রাইটেরিয়াগুলো যখন ফিল আপ হয়, তখন কি হয়, বরফ আস্তে আস্তে নিম্নমুখী হয়। এই নিম্নমুখী পাহাড়ে গা দিয়ে নিম্নমুখী হওয়ার ফলে পাদদেশেই যে বরফটা জমে, সেটাকে বলা হয় পাদদেশীয়। এই পাদদেশীয় হিমবাহ আরেকটা ভাবে ঘটতে পারে, সেটা হচ্ছে দুইটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই দুটো পাহাড়ের মধ্যে দিয়ে যে হিমবাহটা আসে, এদিক দিয়ে উপত্যকা দিয়ে এসে এই এখানে এসে এটা এরকম আস্তে করে ছড়ায় যায় এবং এটা একটু সমান আকৃতি ধারণ করে, এটাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। কারণ এটা পাহাড়ের পাদদেশে এসে এটা বিস্তার লাভ করে, এটাকে পাদদেশীয় হিমবাহ বলা হয়। আলাস্কার অবস্থান তো জানো, উত্তর আমেরিকার একদম উত্তরাংশটা, তো আলাস্কায় পাদদেশীয় হিমবাহ দেখা যায়। এছাড়া তোমার নিউজিল্যান্ডেও আছে পাদদেশীয় হিমবাহ। তো এই হলো আমাদের মোটামুটি হিমবাহর শ্রেণীবিভাগ। তো এই পরবর্তীতে আমরা আসি হিমবাহর কাজ। একটু আমি ডাস্টারটা নিই। হিমবাহর কাজ, তা আমি এটা মুছে দিচ্ছি, তোমরা দেখে নিও। হিমবাহ কি কি কাজ করে, হিমবাহ দ্বারা কি কি কাজ হয়? আমরা জানি যে হিমবাহ তো খুব স্লো এগিয়ে যাওয়া একটা বিষয়, তাহলে সে এত ধীর গতি সম্পন্ন একটা বিষয় কি কাজ করে? আসলে এই যে আমরা প্লাস্টিসিন যুগে দেখলাম যে ওই সময় মেইনলি যে সারা পৃথিবীতে এত বরফ ছিল, আস্তে আস্তে তো এই বরফগুলো অপসারিত হয়েছে। এই যে নির্দিষ্ট আমরা যেটা দেখলাম মহাদেশীয় হিমবাহ, নির্দিষ্ট কয়েকটা অঞ্চলেই শুধু হিমবাহটা খুব ব্যাপকভাবে এখনও রয়ে গেছে, আর বাকি অঞ্চলগুলোতে একটা নির্দিষ্ট উচ্চ অক্ষাংশ এবং উচ্চতা বেশি উঁচু পর্বত অঞ্চল, সেগুলাতেই শুধু এটার অবস্থান দেখা যায়। তো এর ফলে হচ্ছে কি, এই যে এই এত হাজার হাজার বছর ধরে, তোমার 50 লক্ষ বছর আগে ছিল কোয়াটারনারি যুগ, এবং তার মধ্যেই এই প্লাস্টিসিন যুগটা আস্তে 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 এক একটা করে শেষ হয়ে গেছে। লাস্ট বরফ যুগ মাত্র 15 থেকে 12,000 বছরের মধ্যে এটা শেষ হয়ে গেছে। এই যে এতগুলা বছর পার হয়ে গেছে, তো এই হিমবাহ তো অনেক হিমবাহ অপসারিত হয়ে গেছে। পৃথিবীর উত্তাপ বৃদ্ধির সাথে সাথে অনেক হিমবাহ গলে এটা তার চেহারা চেঞ্জ করে ফেলছে। তো ওই যে হিমবাহ যে দিক দিয়ে প্রবাহিত হয়ে আসছে, বা হিমবাহ কোন সব অঞ্চলে ছিল, হিমবাহর ওই এলাকার আকৃতি থেকে কিন্তু হিমবাহ আসলে কি কাজ করে সেটা বের করা হয়েছে। কারণ একটা হিমবাহ এত ধীরে ধীরে আগায় যে হিমবাহর কাজটা বুঝতে হলে অনেক বছর ধরে এটাকে লক্ষ্য করতে হবে। তো সেই হিসাবে বরং অপসারিত হিমবাহগুলা থেকেই কিন্তু এই বিষয়টা বিশেষভাবে বোঝা গেছে। যেমন কি কি কাজ করে, হিমবাহ ক্ষয় কাজ করে,
বহন কাজ করে এবং সঞ্চয় কাজ করে। এই সেম কাজ জিনিসটা আমরা কিন্তু নদীর ক্ষেত্রেও দেখতে পাই যে নদীও ক্ষয় কাজ করে, বহন কাজ করে এবং কি করে শেষ পর্যন্ত এসে সঞ্চয় করে। তো কী ক্ষয় করে, কী বহন করে, কী সঞ্চয় করে। তো আমরা সেটা এই ক্ষয় কাজ করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে ক্ষয় করার কিছু পদ্ধতি আছে। হিমবাহ নদী যেহেতু খুব দ্রুত প্রবাহমান, এটা খুব দ্রুত ক্ষয় করে নিয়ে যাচ্ছে, দ্রুত তার কাজ হচ্ছে, কিন্তু হিমবাহের ক্ষেত্রে এটা সেভাবে হয় না। হিমবাহের ক্ষেত্রে যেটা হয় এটা খুব ধীরে ধীরে হয় এবং এই ধীরে ধীরে হওয়ার ফলে এটার ক্ষয়ের প্রক্রিয়াটা কিন্তু বিশাল বিশাল এলাকা জুড়ে এটা সংঘটিত হয়। তা আমরা দেখি যে হিমবাহের ক্ষয় পদ্ধতি: অবকর্ষ বা ঘর্ষণ, উৎপাটন, আঁচড়ানো, মসৃণকরণ এবং খোদাইকরণ। অবকর্ষ বা ঘর্ষণ, আমরা দেখেছি যে হিমবাহ যখন আগায়, সে আগানোর সময় ধরো উপর থেকে বরফটা নেমে এখানে জমা হচ্ছে, ঠিক আছে, পাহাড় উঁচু ঢাল বেয়ে নামলো, এখানে জমা হয়। জমা হতে হতে দিনের বেলায় অনেক সময় দেখা যায় কি বরফ গলে যায়, বরফ গলে যায়, আবার রাতের বেলায় এটা আবার শীতল হয়ে জমা হয়। তো তখন কি হয়, এরকম ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে, ফাটলের সৃষ্টি হয়, এদিক দিয়ে পানি ঢুকে যায়, আবার এই পানিটা ঢোকার পরে এটা আবার শীতল হয়ে বরফ তো আয়তনে বাড়ে। তো এই আয়তন বাড়ার ফলে কি হয়, এই নিম্নের যে মাটি বা পাথর, যে শিলা স্তর আছে সেটার উপর একটা চাপ সৃষ্টি করে। এই চাপ সৃষ্টির ফলে কি হচ্ছে, এটা ভেঙে যায় এবং এই ফাটলটার পরেই তো হিমবাহটা আস্তে আস্তে সে গতি প্রাপ্ত হয়, কারণ ওই যে নিচে পানি, হিমবাহের তলে যে পানির সৃষ্টি হয় সেটাই তো আস্তে আস্তে গতির সৃষ্টি করে। তো এই যে যখন গতিপ্রাপ্ত হয় তখন কি করে, এই তলের এই শিলাস্তরের উপর একটা ঘর্ষণের সৃষ্টি করে এবং ঘর্ষণের সৃষ্টির ফলে কি হচ্ছে, ওই যে শিলাগুলা যেগুলো ভেঙে চুরে গেছিলো সেগুলো এর সাথে বাহিত হয় এবং ওই শিলার ঘর্ষণের নিচের স্তরের শিলা আরও বেশি ঘর্ষণ, মানে তার সেই শিলার সাথে এই ভেঙে যাওয়া শিলাগুলা আবার ঘর্ষণ সৃষ্টি করে। এর ফলে কি হচ্ছে, তলদেশে ক্ষয় ক্রিয়া সংঘটিত হয়। প্রথমত কি হচ্ছে, শিলার আয়তন, বরফের আয়তন বৃদ্ধি এবং পানিতে পরিণত হয়। এই যে টানের সৃষ্টি হওয়ার ফলে শিলার মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয় এবং শিলা ভেঙে যাচ্ছে এবং এই ভেঙে যাওয়া শিলা তোমার হিমবাহ দ্বারা প্রবাহিত হচ্ছে এবং ওই প্রবাহিত শিলাগুলি তার তলদেশের শিলাস্তরের উপরে আবার ঘর্ষণের সৃষ্টি করে এবং এই ঘর্ষণের ফলে কি হয়, নিচে শিলাস্তর আবারও ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে কি হয়, উৎপাটন। এই যে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই ক্ষয়প্রাপ্ত হওয়া মানে কি, এখান থেকে সেটাকে তুলে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় কি, যে তলদেশে এরকম উঁচু নিচু বন্ধুর প্রকৃতি থাকে, তার উপর থেকে দিয়ে যখন হিমবাহটা যায়, এটার প্রেসারে এটা আলগা হয়ে যায়, এটা ভেঙে যায়, ভেঙে ওই হিমবাহের তলদেশে এরকম টুকরা 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 অংশ হিসাবে ওটা নিচে রয়ে যায়। তো এটা এভাবে আস্তে আস্তে আবার হিমবাহের সাথে সাথে এটা আস্তে আস্তে আগায়। তো এটা হচ্ছে উৎপাটন। এখন এই উৎপাটন, এইটা যাওয়ার সময় এটা কি হচ্ছে, নিচের অংশ, নিচের শিলাস্তরে একটা আঁচড়ের মতো সৃষ্টি করে। যেহেতু এগুলো খণ্ড খণ্ড শিলা, এগুলো নিচের স্তরে এটার দ্বারা আঁচড়ের মতো সৃষ্টি হয়, আঁচড়ানোর মতো এটা টেনে টেনে নিয়ে যায়, আরও যে শিলার হয় সেটাকে টেনে নিয়ে যেতে থাকে। তারপরে কি হয়, এই যে আঁচড়ানো, এই যে আমরা কি করি, চুল আঁচড়াই, তাই না, চুল আঁচড়ানোর কাজকে চুলটাকে সমান করা। তো ঠিক সেম এই পাথরগুলো যখন তলদেশের শিলার উপরে একটা ঘর্ষণের সৃষ্টি করতে করতে আগানোর সময় অনেক সময় তলদেশটা একদম সুন্দর মসৃণ হয়ে যায়, এটার ঘর্ষণে মসৃণ হয়ে যায়। এবং তারপরে কি হয়, অনেক সময় এই যখন এগুলি আগায়, এই যে শিলাখণ্ডগুলো এর সাথে যায়, এগুলার ধাক্কায় পথে যদি আরও বড় কোনো শিলাখণ্ড পড়ে, সেটার উপরে ধাক্কার সৃষ্টি করে, একটা প্রেশার ক্রিয়েট করার পরে কি হয়, এটা ভেঙে যায় অনেক সময় দেখা যায় কি, নিচে একদম গর্ত সৃষ্টি হয়ে যায়।
দেখো একটা হিমবাহ আগাচ্ছে এখানে, ভিতরে 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 ওই যে উৎপাটন করে যেগুলা নিয়ে আসছে সেগুলা যাচ্ছে, এবং যাওয়ার পথে হঠাৎ একটা বড় বড় এই বোল্ডারগুলাকে যখন ভেঙে ফেলে তখন বোল্ডারগুলা, মানে হিমবাহ তো বিশাল বরফের স্তূপ, বোল্ডারগুলো তলদেশের সরি গর্তের সৃষ্টি হয়ে যায়। তো এটাকে বলা হয় খোদাইকরণ। দেখা যায় কি হিমবাহ যখন অপসারিত হয়ে যায় তলে অনেক বড় বড় গর্ত, তো ওই বড় বড় গর্ত থেকে বোঝা যায় যে এর উপরে অনেক বড় বোল্ডার বা পাথর খণ্ড ছিল। তো এই হলো এইভাবে ক্ষয় পদ্ধতি, মানে ওই জায়গার থেকে শিলা অপসারণ করে নিয়ে যাওয়াটাই হচ্ছে ক্ষয় হওয়া। তো আমরা এই ক্ষয় হওয়ার ফলে হিমবাহ কি কি সৃষ্টি করছে, হিমবাহ দ্বারা কি ধরনের ভূপ্রকৃতির সৃষ্টি হয় এই ক্ষয়ের ফলে? উপত্যকা সৃষ্টি হয়। যখন ভ্যালি বা মাউন্টেন গ্লেসিয়ার বা ভ্যালি গ্লেসিয়ার যেটা বলা হয় পার্বত্য হিমবাহ, পার্বত্য হিমবাহ যখন পাহাড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে খুবই আস্তে 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 প্রবাহিত হয়। এই আসলে কি হিমবাহর কাজ কিন্তু নদীর মতো এত দ্রুত না, এটা লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু হিমবাহ তার ক্ষয়ক্রিয়া বা তার যে তিনটা কাজ, ক্ষয়, বহন, সঞ্চয়, এই কাজগুলো করে খুব আস্তে আস্তে, খুব স্লো মোশনে চলে। তো এই যে আমরা ক্ষয়ের সাথে সাথে যে দ্বিতীয় কাজ দেখলাম বহনটা কি, এই যে ক্ষয়ের সময় সে যখন আস্তে আস্তে আগায় সে ক্ষয়কৃত পদার্থগুলোকে সে বহন করে নিয়ে যায়। তো কি করে উপত্যকা সৃষ্টি করে, পাহাড়ের মাঝখানে উপত্যকা সৃষ্টি করে। এবং যেহেতু হিমবাহ একটা অনেক কঠিন একটা, বরফ তো একটা কঠিন পদার্থ, এবং কঠিন একটা পদার্থ পাহাড়ের গা এবং তলদেশ সে একটা ঘর্ষণের সৃষ্টি করে আস্তে আস্তে আগায়, ফলে দুই পাহাড়ের মাঝখানে দেখা যায় যে এই ধরনের একটা এর মতো একটা উপত্যকা সৃষ্টি হয়, যেদিক দিয়ে হিমবাহ, এই উপত্যকাগুলো কিন্তু পরে হিমবাহ এক সময় অপসারিত হয়ে যাওয়ার ফলে কিন্তু এই উপত্যকাগুলা দৃশ্যমান হয়েছে। তো এরকম একটা উপত্যকার সৃষ্টি করে হিমবাহ যখন আগায়। তো এটা অনেক বছর ধরে এটার এতটা এলাকা তোমার ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়াটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী টাইম। তারপরে তোমার আসো ঝুলন্ত উপত্যকা। এখন দেখো এই যে, সরি আমি একটু কালো কলমটা নিই, আরেকটা কাজ হয় যে ঝুলন্ত উপত্যকা, হ্যাঙ্গিং ভ্যালি বলা হয়। এই হ্যাঙ্গিং ভ্যালিটা কি? হ্যাঙ্গিং ভ্যালিটা আগে ধরো আমরা নদীতে যে উপনদী বলি, উপনদী, মূল নদীতে যেই নদীগুলি ছোট ছোট যেই নদীগুলি এসে পড়ে সেটাকে বলা হয় উপনদী, তাই না? এখন হিমবাহর ক্ষেত্রে, হিমবাহ তো নদীর মতো তো মানে পানির মতো না, বরফ তো পানির মতো না, কঠিন পদার্থ। এখন ধরো এই যে একটা ভ্যালি, এটা হলো তোমার হিমবাহর গতি, ধরো এদিক দিয়ে হিমবাহ প্রবাহিত হয়ে আসছে। এখন হয় কি, দুদিকে যদি পাহাড় থাকে, এরকম পাহাড় থেকে পাহাড়ের মাঝখান দিয়ে আবার আরও ছোট ছোট হিমবাহ এসে এই হিমবাহে পতিত হয়। এখন নদীর পানিও সেভাবে পতিত হয়, কিন্তু দেখা যায় কি নদীর তলদেশ কিন্তু সমান আকৃতি থাকে। আর হিমবাহর ক্ষেত্রে দেখা যায় কি এটা তো কঠিন পদার্থ, এটার ধরো এরকম একটা এটা হচ্ছে উপত্যকা, এদিক দিয়ে ছোট ছোট হিমবাহগুলো আসে, এবং আসার পরে কি হয়, এইখানে মূল যে হিমবাহর প্রবাহটা, সেই প্রবাহটা এখানে, তো এখান থেকে এসে বরফটা খাড়াভাবে এখানে এসে পতিত হয়। খাড়াভাবে এখানে তো মূল হিমবাহ যেহেতু ওদিক থেকে ছোট ছোট হিমবাহ থেকে এখানে মূল হিমবাহ এসে বরফটা পতিত হয়, ফলে দেখা যায় কি এই মূল হিমবাহের তো উচ্চতা অনেক বেড়ে যায়, এখানের গভীরতা যদি 100 ফিট হয় সেই হিসাবে দেখা যায় যে ওই যে ছোটো ছোটো হিমবাহ সেগুলোর গভীরতা 20 ফিটও না। ফলে যখন এই হিমবাহগুলো অপসারিত হয়ে গেছে তখন দেখা যায় কি যে মূল একটা
হিমবাহের যে প্রবাহটা তার উপরে এগুলা, এখন তো আর এখানে পানিও নাই, বরফ নাই, কিছু নাই, এটা একটা আলগা, একটা ঝুলন্ত অবস্থায় এর উপরে ভাসমান হয়ে আছে। তো এটা যে এটা সমান না, এটা হয়তো দুটো পাহাড় এভাবে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যেই ইয়েগুলা হিমবাহগুলা প্রবাহমান হয়ে আসে, তো সেগুলো এসে এই মূলটায় যখন পড়ে, হ্যাঁ, তো এইগুলো তো পানি যখন এটা অপসারিত হয়ে গেছে, তখন কি হচ্ছে, তোমার মনে হয় যে এই ভ্যালিটা এটার উপরে ঝুলে আছে, নিচের ওই কঠিন শিলাটা বা পার্বত্য শিলাটা যেহেতু এটা দৃশ্যমান হয়ে যায়। নেক্সট আসে তোমার শার্ক বা করি, এটা হলো এক এক দেশে এক এক নামে এটাকে নামকরণ করা হয়েছে, শার্ক বা করি। তো শার্ক বা করিটা কি, পর্বতের গা দিয়ে যখন হিমবাহটা নেমে আসে এখানটায় ধরো নেমে আসছে বরফ, এটার চাপে প্রথমে যখন নেমে আসে বরফের চাপে এই জায়গাটা গর্ত হয়ে যায়, ঠিক আছে, এই জায়গাটায় এরকম গর্ত হয়ে যায়, এখানে বরফ জমা হতেই থাকে ক্রমাগত, এখানে বরফ জমা হয়ে এখানে বরফটা জমা হয়ে যায়। তারপরে কি হয় তোমার, ওই যে সেই বার্কশুন্ড বা ফাটলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই হিমবাহর প্রবাহের জন্য। এই যে বার্কশুন্ড, এটা ফাটলটা সৃষ্টি হয়, তলদেশে পানি প্রবেশ করে, এখানে গলনের সৃষ্টি হয়, পিচ্ছিলতা হয়, তখন কি হয়, এই যে ইয়েটা এদিক দিয়ে চলে যায়, হিমবাহটা তখন নিচের চাইতে এখানে এই পিচ্ছিল অবস্থার থেকে আস্তে করে এই পুরাটা বরফটা এদিক দিয়ে আগায় যায়। তো যখন এক সময় এই ইয়েটা এই জায়গাটার পানিটা বা বরফটা অপসারিত হয়ে যায়, তখন দেখা যায় কি পাহাড়ের গায়ের উপরে এরকম একটা গর্তের মতো একটা এরকম একটা গর্ত মতো একটা আকৃতির সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, এই জায়গাটা গর্ত এবং এই জায়গাটা উঁচু, মনে হয় যেন বসার একটা চেয়ার, আরামকে দ্বারা যেটা বলা হয় আরাম করে বসার, এইটাকে বলা হয় শার্ক বা করি। এটা শার্ক বলে ফ্রেঞ্চ ভাষার শার্ক, আর করিটা বলা হয় তোমার ইংলিশ বা স্কটল্যান্ডে ওইসব এলাকায় এই টাইপের ইয়েকে অবস্থাকে বলা হয় শার্ক। তা এখন এখানে হ্রদ সৃষ্টি হয়, এই যে এই চেয়ারটা কখন সৃষ্টি হচ্ছে, যখন পানিটা হিমবাহ অপসারিত হয়ে গেছে, বরফটা গলে গেছে, এবং এই যে বরফ গলন পানি জমে এখানটায় করি বা শার্ক হ্রদ তৈরি হয়, এখানে এই গর্তটায় পানিটা জমে যায়। এখন এখানে দেখা যায় কি যদি এদিক দিয়ে একটা শার্ক তৈরি হয়, আবার এদিকেও আরেকটা শার্ক তৈরি হয়, হ্যাঁ, তখন দেখা যায় কি মাঝখানে মানে খুব তীক্ষ্ণ একটা শৃঙ্গের সৃষ্টি হয়, একে বলা হয় এরিটি, এদিকে একটা শার্ক এদিকে একটা শার্ক এবং মাঝখানে তীক্ষ্ণ, এটাকে বলা হয় এরিটি। এটা দেখা যায় কি একদম টানা এভাবে এদিকেও গর্ত এদিকেও অনেকটা জায়গা জুড়ে এটা অবস্থান করে অনেকখানি। এরপরে আসো পিরামিডীয় চূড়া। কোনো একটা পর্বতের কোনো একটা ধরো পর্বত ছিল, এটার এদিকেও ক্ষয় করে, এদিকেও ক্ষয় করছে, এদিকেও ক্ষয় করছে, ফলে 4 দিক বা 3 দিক দিয়ে এভাবে ক্ষয় হওয়ার ফলে, শার্ক তৈরি হওয়ার ফলে মাঝখানটা একটা চোখা একটা চূড়া তৈরি হয়, একে বলা হয় তোমার পিরামিডীয় শৃঙ্গ, মানে পিরামিডের মতো। কারণ এরিটির সাথে পার্থক্যটাকে, এরিটিতে দেখা যায় যে শুধু 2 দিক, মাঝখানে এরকম চোখা হয়ে গেছে 2 দিক, কিন্তু এটা দেখা যায় কি এরিটি অনেক জুড়ে, ধরো এটা একটা ভ্যালি জুড়ে এটা হতে পারে, এরকমভাবে লম্বাভাবে তৈরি হয়ে গেছে, হ্যাঁ, ধরো এরকম লম্বা একটা এলাকায় এদিকেও একটা ওদিকে আরেকটা, এরকম একটা চেহারা তৈরি হয়ে যায়, যেটা একটু আগে বললাম। কিন্তু এই পিরামিডীয় চূড়ার ক্ষেত্রে হলো একটা পাহাড়ের চারিপাশ দিয়ে শার্ক তৈরি হওয়ার ফলে যে পিরামিডের মতো, আমরা পিরামিড তো জানি যে কীরকম,
পিরামিডের মতো এরকম একটা চিত্র তৈরি হয়, যে এখানে একটা শার্ক, এখানে একটা শার্ক, এরকম। তো মানে এদিকটা একটা, এদিক চারদিকে হয়ে যেটা হয় সেটাকে বলা হয় পিরামিডীয় চূড়া। তারপরে হচ্ছে কি সোপান, ভ্যালি, মাউন্টেন, গ্লেসিয়ার। আসলে বেশিরভাগ আমরা যেটা ক্ষয়ক্রিয়াটা দেখি এটা মেইনলি পার্বত্য যে হিমবাহগুলো সেখানেই কিন্তু এই ক্ষয়ক্রিয়াটা সবচেয়ে বেশি দৃশ্যমান। তো এই হিমবাহ যখন অসমানভাবে আগায়, ধরো কোনো একটা বছর একটু দ্রুত বেগে আগাইলো, আবার কোনো সময় একটু তার গতিটা কম হলো, বা একদিক দিয়ে এক পাশে কোমল শিলা, আরেক দিকে কঠিন শিলা। এই কোমল শিলা কঠিন শিলা যখন হিমবাহের গতি প্রবাহের মধ্যে থাকে তখন কোনো দিকে একটু বেশি ক্ষয় করে, যে ভ্যালিটা যেটা তৈরি হয়। হ্যাঁ, এখানে কঠিন শিলা, কোমল শিলা এরকমভাবে যখন থাকে তখন কোনোটা একটু বেশি ক্ষয় করে, আবার কোনোটা কম ক্ষয় করে দেখা যায় কি ভ্যালিটার আকৃতি একটা সিঁড়ির মতো, ধাপ ধাপ। এটা আমরা কিন্তু নদী মঞ্চ বলা হয়, নদীর ক্ষেত্রেও দেখতে পাই যে এরকম ধাপের সৃষ্টি হয়। তো এটাকে বলা হয় কি গ্লেসিয়াল শেলফ বা সোপান বা সিঁড়ি। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রসে মতানে। রসে মতানে সেটা হচ্ছে কি, ধরো এটা হলো হিমবাহের গতি। এখন হিমবাহ যখন গতি আস্তে আস্তে এগোতে থাকে, তার পথে যদি বিশাল আকৃতির কোনো পাথরখণ্ড দেখা যায় পড়ে, তখন সে কি করে, কঠিন পাথরখণ্ড তো তার উপরে ঘর্ষণের মাধ্যমে সে আস্তে আস্তে আগায়। কিন্তু অপর সাইডে তো তার ঘর্ষণের কোনো সে তো এদিক দিয়ে উপরে চলে যায়, ফলে এদিকটা অমসৃণ অবস্থায় থাকে এবং এদিকটা একদম মসৃণ হয়ে যায়। এটাকে বলা হয় রসে মতানে। এটার একটা ফরাসি নাম, সেটাকে বলা হয় রসে মতানে। এগুলো কিন্তু অনেক ছোট ছোট হতে পারে, আবার বিশাল আকৃতি ছোট, মানে বিশাল বলতে যে একদম বড় বড় টিলা বা ছোট ছোট পাহাড়ের আকৃতি ও সম্পন্ন হতে পারে। এবং এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু এই যে আমরা যেগুলো ক্ষয়প্রাপ্ত ভূমিরূপ দেখতেছি, এগুলো কিন্তু সবই হিমবাহ অপসারণের পরে সৃষ্ট। এবং তারপরে আসতেছে ক্র্যাগ অ্যান্ড টেইল। হ্যাঁ, আমরা যেটা রসে মতানে যেটা দেখলাম, তো তারপর আরেকটা আসে হলো ক্র্যাগ অ্যান্ড টেইল। ক্র্যাগ অ্যান্ড টেইলটা কি, যখন হিমবাহ তার এগোতে থাকে, হ্যাঁ, তার পথে, সরি এটা দেখা যায় না, এটা একটা খুব কঠিন একটা শিলাস্তর দেখা গেল, একটা কঠিন শিলা তার পথে পড়ে। তার পথে যখন পড়ে এবং তার আগে থাকে কোমল শিলা, কঠিন শিলা এবং কোমল শিলা। তো সে যখন এটাকে অতিক্রম করে, সরি আমার একটু কলমে একটু, এদিক দিয়ে হিমবাহের প্রবাহটা, তখন কি হয়, এই প্রবাহ এদিক দিয়ে যখন যায় এখানটায় এসে ধাক্কা খায়, কঠিন শিলা স্তরে এসে ধাক্কা খায়, এবং তার আগের যে কোমল শিলা সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং এটা এখানে হয়ে বাধাপ্রাপ্ত হয়ে এর উপর দিয়ে চলে যায়। এবং যাওয়ার সময় কি হয়, হিমবাহের তলদেশের যে বাহিত পদার্থগুলো এখানে এসে জমা হয়। পরবর্তীতে দেখা যায় কি, এই পানি অপসারিত হয়ে যায়, এই ধরনের একটা ভূখণ্ডের সৃষ্টি হয়। কারণ ওই যে তার যে বাহিত পদার্থগুলো সেগুলো তো এখানে জমা হয়ে গেছে। তো এটা একটা লেজের মতো হয়ে থাকে, টেইল বা লেজ, আর এইটাকে বলা হয় ক্র্যাগ অ্যান্ড টেইল। তো এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ফিয়র্ড। এটা একটু উচ্চারণ, ফিয়র্ড আর ফিয়ার্ড দুটা আছে। তো ফিয়র্ড আর ফিয়ার্ডের মধ্যে পার্থক্য খুবই কম, একটা ছোট একটা বড়। ফিয়র্ড যেটা সেটা একটু বড় আকৃতির হয়, আর ফিয়ার্ড যেটা সেটার আকৃতি একটু ছোট হয়। তো এই ফিয়র্ড বা ফিয়ার্ডটা কি, যখন
মাউন্টেন বা ভ্যালি গ্লেসিয়ার যখন উপকূলীয় অঞ্চলে এসে পড়ে, ধরো সমুদ্র উপকূল পর্যন্ত যদি যেই হিমবাহগুলা প্রবাহিত হয়ে আসে, তো সেটা কি করে, উপকূলীয় অঞ্চলে এখানটা এসে বরফটা আস্তে করে নিচে নামতে থাকে। ঠিক আছে, বরফটা এসে নিচে নেমে নিচে একটা সৃষ্টি করে, গর্তের মানে নিম্নভূমির সৃষ্টি করে, এবং এই নিম্নভূমিটা আস্তে আস্তে একদম সমুদ্র পর্যন্ত চলে যায়। তো এই জায়গাটায় যখন বরফটা গলে যায় তখন কি হয়, একদম পাহাড়ের মধ্যে মধ্যে এই দুদিক দিয়ে পাহাড়, এদিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে দেখা যায় যে একদম সমুদ্র পর্যন্ত একটা নিম্ন লেকের মতো একটা অবস্থান, লেক যেটা একদম সমুদ্রের সাথে সম্পৃক্ত, এটাকে বলা হয় ফিয়র্ড। আমি যদি পাশে মানে সাইড থেকে এটা দেখি যে এটা এভাবে আসার পরে কি হয়, ওই যে শার্ক তৈরি করতে যেমন এরকম গর্ত হয়ে গেছিলো, বরফ জমে জমে এই জায়গাটা গর্ত হয়ে গেছিলো, এবং হয়ে তারপরে সেটা এটা এখানেও তাই হয়, এখানে বরফ জমে, কিন্তু এটা যেহেতু উপকূলীয় অঞ্চলে, এটা পরবর্তীতে এই বরফ যখন অপসারিত হয় বা শীতলতা উষ্ণতা প্রাপ্ত হয়, তখন এই জায়গাটার বরফটা গলে যায় এবং এখানে পানির মতো পানি তৈরি হয়ে যায়, এবং পানিটা একদম সমুদ্র পর্যন্ত এভাবে মানে সমুদ্র পর্যন্ত এটা চলে যায় বা সমুদ্রের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তো এগুলাকে বলা হয় ফিয়র্ড। এই ফিয়র্ডগুলো দেখা যায় কি তোমার নরওয়ে সুইডেনে অনেক বেশি। নরওয়ে সুইডেনের ম্যাপ যদি আমরা দেখবো একদম খাঁচকাটা একদম তো খাঁচকাটা মানে কি, এই যে পর্বত একটার পর একটা পাহাড়, একটার পর একটা পাহাড়, এবং এগুলো সব এসে সমুদ্র পতিত হয়েছে। নরওয়েরটা হলো উত্তর সাগরে এবং সুইডেনের হলো বাল্টিক সাগরে। এইখানে এসে এসে সব সমুদ্র পতিত হয়, এবং এই ছোট ছোট হিমবাহগুলো থেকে এখানে প্রচুর ফিয়র্ডের উৎপত্তি। এখানে ফিয়র্ড আর ফিয়ার্ডটা কি, নরওয়েরগুলো অনেক বেশি গভীরতা প্রাপ্ত, অনেক বেশি জায়গা নিয়ে, অনেক বেশি হিমবাহর বরফ বহন করে আসা, সেগুলোকে বলা হয় ফিয়র্ড। আর সুইডেনের সাইডে এগুলা একটু ছোট ছোট, এগুলা মোট কথা ফিয়ার্ডগুলো হচ্ছে ছোট, খুবই ছোট 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 হিমবাহ থেকে যে ফিয়র্ডগুলোর উৎপত্তি, তাকে ফিয়ার্ড বলা হয়, বা যে জলাধারগুলো তৈরি হয় সেটা হচ্ছে ফিয়ার্ড। এবং বড় বড় হিমবাহ থেকে, পাহাড়ের কাছ থেকে এসে সমুদ্র পতিত হওয়া এই বড় বড় হিমবাহ থেকে যে জলাধার তৈরি হচ্ছে তাকে বলা হয় ফিয়ার্ড। এই হলো পার্থক্য। তো এটা হচ্ছে আমার হিমবাহ দ্বারা ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ। তো ক্ষয়জাত ভূমিরূপ শেষ হলো, এরপর আমরা দেখব যে বহন ক্রিয়া। বহনটা কিছুই না, ক্ষয় হওয়ার সময় সে যে পদার্থগুলো বহন করে নিয়ে আসে সেটাই হচ্ছে বহন কাজ। এবং বহন করার সময় এগুলি যখন বরফটা আস্তে আস্তে গলে যায়, তখন দেখা যায় যে হিমবাহের তলদেশে এই বাহিত পদার্থগুলো কাদার মতো অবস্থান করে, কাদার মতো, এবং তার মধ্যে ছোট ছোট পাথরখণ্ড পূর্ণ কাদার মতো অবস্থান করে। এটাকে বলা হয় বোল্ডার ক্লে বা হিমকর্দম। বোল্ডার ক্লে বা হিমকর্দম মানে হিমবাহের বহন কার্যের ফলে যে পদার্থগুলি বাহিত হয়ে আসে সেটাকে বলা হয় বোল্ডার ক্লে। তো এরপরে আমার বিষয় হচ্ছে সঞ্চয়জাত হিমবাহ দ্বারা সঞ্চয়জাত ভূপ্রকৃতি বা সঞ্চয় কাজের ফলে হিমবাহ কি তৈরি করছে সেটা। তো প্রথমত দেখি যে হিমবাহর সঞ্চয় কাজের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। গ্রাবরেখা বা মোরেইন বলা হয় ইংলিশে। গ্রাবরেখাটা কি, হিমবাহর যে যেই পথে হিমবাহ প্রবাহিত হয়ে আসে, সেই পথে প্রবাহিত হয়ে আসার সময় সে কি করে, আমি এটা যেহেতু সঞ্চয় কাজও, অতে ক্ষয় ক্রিয়ার ফলে যে পদার্থগুলা নিম্নের শিলাস্তর থেকে উৎপাটিত হয়, ঘর্ষণ
উৎপাটন, আঁচড়ানো ইত্যাদি ক্রিয়ার মাধ্যমে সেই ক্রিয়ার ফলে যে পদার্থগুলি হিমবাহের তলে জমা হয় এবং যা পরবর্তীতে হিমবাহের সাথে সাথে আস্তে আস্তে বাহিত হয়ে আসে, এই বাহিত পদার্থগুলি পরবর্তীতে সঞ্চিত হয়ে যে ভূপ্রকৃতি সৃষ্টি করছে সেটাই হচ্ছে তোমার সঞ্চয় কাজ। তো সঞ্চয় কাজের ফার্স্ট হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখাটা হচ্ছে হিমবাহ দ্বারা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা তৈরি করছে, একেবারে হিমবাহের গতিপথে যেটা তৈরি হয়। তো সেখানে আমরা দেখি যে গ্রাবরেখাকে কয়েকটা ভাগ করা হয় পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহ কি করে, তার দুই পাশে যে পাহাড়গুলি থাকে বা যে শিলা স্তরগুলা থাকে সেটার সাথে ঘর্ষণের মাধ্যমে তো আস্তে আস্তে সে সামনে আগায়। ফলে কি হয়, পাশে ঘর্ষণের ফলে সেটা কিন্তু ক্ষয় করতেছে। ক্ষয় করার ফলে সেই বাহিত পদার্থগুলো আস্তে আস্তে দুই পাশ দিয়ে জমা হতে থাকে। ফলে এই যে দুই পাশ দিয়ে হিমবাহ দ্বারা এই পাহাড়ের পাদদেশ দিয়ে যে বা অববাহিকা দিয়ে যে পদার্থ সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করছে তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। এখন এটা যখন হিমবাহর গতিপথ হয় তখন ধরো আমি এভাবে দেখি, গতিপথ যদি এটা হয় তো পার্শ্ব গ্রাবরেখাগুলো দুই পাশে সঞ্চিত পদার্থে এভাবে থাকে পাহাড়ের পাশ দিয়ে, এটাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। কতটুকু বোঝাতে পারলাম জানি না, আমি ছবির যেহেতু আমি মূল ছবি দেখাতে পারছি না, তো আমার আঁকার মাধ্যমে তোমাদের যেটুকু বোঝানো যায় আর কি চেষ্টা করছি। তো তারপরে হচ্ছে মধ্য গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখাটা কি, ধরো এখানে একটা পাহাড় আছে, এদিক দিয়ে একটা হিমবাহ আসলো, এদিক দিয়ে আরেকটা আসলো, এসে এখানে দুটো হিমবাহ মিলিত হলো, হয়ে দুটো একত্রিত হয়ে আবার প্রবাহিত হওয়া শুরু করলো। তো এখন এই যে হিমবাহ প্রবাহ, এই হিমবাহ এদিক দিয়ে পদার্থ বহন করে এই যে পার্শ্ব গ্রাবরেখার মাধ্যমে, এটারও পার্শ্ব গ্রাবরেখার পদার্থ, এটারও পার্শ্ব গ্রাবরেখার, এটারও পার্শ্ব, এটা এসে কি হচ্ছে এখানে একত্রিত হয়ে যায়, ঠিক আছে, এটা একত্রিত হয়। তো এটার পাশেরগুলো পাশ দিয়ে চলতে থাকে, এটার পাশ দিয়ে পাশ দিয়ে, কিন্তু এই দুটার এখানে একত্রিত হয়ে মাঝখান দিয়ে এটা আবার এগোতে থাকে, এই দুটা একত্রিত হয়ে মাঝখান দিয়ে। তো এই মাঝখান দিয়ে আগানো এই পদার্থের যে সঞ্চয়টা হয়, মানে আগানোর সময় আস্তে আস্তে সঞ্চিত হতে হতে, যেহেতু এটার গতি তো খুবই কম, তো এটা কখন সঞ্চয় হয়, যখন একটু পানিটা গলে যায় হিমবাহের তলেটা। একটা জিনিস কি মজার জিনিস যেটা বলবো, এটা অ্যান্টার্কটিকা বা ইয়েতে এটা এতটা দেখা যায় না, গ্রিনল্যান্ডে, কিন্তু তোমার এই যে হিমালয় বা এইসব অঞ্চলের যে হিমবাহগুলো, এগুলোর তলদেশের অনেক ছবি তোলা হয়েছে, সেগুলোয় দেখা যায় কি তলদেশে একদম একটু ফাঁপা হয়ে যায়, ফোটায় ফোটায় পানি পড়ছে, পানি, কারণ এটাই একটাই কারণ যে উপরের যে প্রেসারে কি হয়, কঠিন পদার্থটা মানে সে গলে যায়, গলে পানিতে পরিণত হচ্ছে। তো ফলে হিমবাহের তলে একটা পানির লেয়ার থাকেই। তো এটার কারণে কিন্তু, তো এই যে যেটা যে শীতকালে এটা এতটা বেশি থাকে না, কিন্তু গ্রীষ্ম ইয়ের সময়টা বেশি থাকে পানির। তো এর ফলে এই কারণে এগুলো আস্তে আস্তে যখন এই যে গলে যায় তখন পানির পদার্থটা সেখানেই জমা হয়ে যাচ্ছে, আবার আস্তে আস্তে ওইটা আগায়। তো এইভাবে একবার জমে, একবার বরফ হয়, একবার পানি হয়, এভাবে আর কি হিমবাহটা আস্তে আস্তে সামনে আগানোর সময় তার ওই যে বাহিত পদার্থগুলো এইভাবে জমে। তো এভাবে মধ্য গ্রাবরেখা তৈরি হয়। তারপর আরেকটা কি হয়, ভূমি গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখাটা কি, হিমবাহের তলদেশে, এটা তো গেল ধরো এই যে তলদেশটা সে এগোচ্ছে, সে তো নিচেও ক্ষয় করে, তাই না, ক্ষয় করতে করতে যে আগায়, সে নিচে ক্ষয় করতেছে, নিচের ক্ষয়িত পদার্থটাও তোর তলদেশ দিয়ে তার সাথে সাথে চলতে থাকে। তো এই তলদেশের যে পদার্থগুলা যেখান থেকে ক্ষয়প্রাপ্ত হলো বা ভ্যালি থেকে এটা আস্তে আস্তে নিচে যখন নামলো, এটাও তো জমতে থাকে, জমতে জমতে নিচেও একটা রেখার মতো তৈরি হয়, সেটাকে বলা হয় ভূমি গ্রাবরেখা। রেখা বলা হচ্ছে কেন, কারণ রেখার মতো লম্বাভাবে এটা তৈরি হয়।
তা আরেকটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখাটা কি? হিমবাহ তার শেষ প্রান্তে যখন পৌঁছায়, তার বাহিত সব পদার্থ এসে এখানে জমা হতে থাকে, এখানটায় জমা হয়, এখানটা জমা হতে হতে একটা অর্ধচন্দ্রাকৃতির একটা ভূমির উপর সৃষ্টি করে। এবং এটা কিন্তু এত ছোট না, এটা পাশ থেকে দেখলে অনেক উঁচু, কয়েক ফুট থেকে কয়েকশো ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তারপরে এই জায়গাটা আবার গর্ত, মানে ওই যে সমানে নিয়ে আসতেছে পদার্থ, আস্তে আস্তে জমতে 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 যেটা এখানে তৈরি হয় সেটাকে বলা হয় প্রান্তীয় গ্রাবরেখা বা প্রান্ত গ্রাবরেখা। আরেকটা আছে পশ্চাৎ গ্রাবরেখা। পশ্চাৎ গ্রাবরেখাটা কি? এই যে প্রান্ত গ্রাবরেখাটা তৈরি হয়, তো হিমবাহ তো সারাক্ষণই এসে তো পদার্থ সে বহন করে আনছে, তো অনেক সময় সে তার অনেক দিন হয়তো শীতকাল, মানে দীর্ঘ শীতকালের কারণে হয়তো অনেক সময় হিমবাহটা সামনে বেশি আগায় না, তো যে জায়গাটায় স্টপ হয়ে থাকে বেশ কিছুদিন, সেখানেও কিছুটা পদার্থ জমে। এভাবে দেখা যায় কি এদিকেও ছোট ছোট কিছু তো এগুলাকে বলা হয় পশ্চাৎ গ্রাবরেখা। মূল গ্রাবরেখার পিছনে যে এগুলার উচ্চতা কিছুটা কম থাকে, এটাকে বলা হয় পশ্চাৎ গ্রাবরেখা। তো এরপরে আসে হলো ড্রামলিন। ড্রামলিন হিমবাহ যখন সামনে এগোতে এগোতে মোটামুটি প্রায় সমতল এলাকায় চলে আসে, তখন এই যে প্রান্ত গ্রাবরেখা যে তৈরি হয়, ড্রামলিনটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখার একটা ল্যান্ডফর্ম। কীরকম? ড্রামলিনটা দেখা যায় কি হিমবাহ বাহিত এলাকায় এরকম গম্বুজ আকৃতির, বা একটা বাটিকে উল্টায় রাখলে যেরকম একটা আকৃতি সৃষ্টি হয়, গোল একটা বাটি যদি আমি উপর করে ফেলি তখন এ ধরনের একটা আকৃতি। তো দেখা যায় কি হিমবাহ বাহিত অঞ্চলে এরকম সঞ্চিত এরকম এরকম কিছু ছোট ছোট চূড়ার মতো একটা 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 করে জমে আছে। তো এ ধরনের ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। তো এই ড্রামলিনটা মূলত ওই যে পশ্চাৎ গ্রাবরেখা যে যে স্টপ হয়ে যায় আবার আগায়, তো ওই যে ইয়েগুলা স্টপ হয়ে যায় যে জায়গাটায়, সেখানে একটা উঁচু একটা ঢিপির মতো তৈরি হচ্ছে। এইগুলি পরবর্তীতে যে ছোট ছোট একটা গোলাকৃতি ডিম্বা বা বাটি আকৃতির যে উল্টানো বাটি আকৃতির যে ভূমিরূপটা তৈরি করছে, সেটা হচ্ছে ড্রামলিন বলা হয়। এবং লাস্টলি যেটা হয়, ওই যে হিমবাহটা, যে হিমবাহগুলা তার চলার পথে আস্তে আস্তে চলতে চলতে যদি কোনো নিম্নভূমিতে এসে শেষ হয়, তখন কি হয়, তার যে বহন কার্যের ফলে যে পদার্থগুলো, ওই যে বোল্ডার ক্লে যেটা বললাম, বা এটার আরেকটা নাম হচ্ছে টিল্ট, এই জিনিসটা যখন ওই হ্রদ বা নিম্নভূমিতে চলে আসে, আস্তে আস্তে ওই নিম্নভূমিতে এটা জমা হয়, জমা হতে 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 একসময় যখন হিমবাহ অপসারিত হয়ে যায়, তখন যে নিম্নভূমিতে যে সমভূমিটা তৈরি হয় তাকে হিমবাহিক সমভূমি বলা হয়। এখন একটা ব্যাপার, যে হিমবাহের সাথে আরেকটা সম্পৃক্ত বিষয় আছে পশ্চাৎ অপসারণ। পশ্চাৎ অপসারণটা কি? এই যে হিমবাহগুলা যেটা তোমার পার্বত্য অঞ্চলে দেখা যায় অনেক, তো এই পশ্চাৎ অপসারণ কি, এই যে পাহাড়ের যে হিমবাহগুলো তৈরি হচ্ছে, এগুলা বিভিন্ন সময় তোমার যখন উষ্ণতা বৃদ্ধিপ্রাপ্ত হলো, তখন হিমবাহগুলোর আকৃতিটা আস্তে আস্তে কমে গেছে, হিমরেখার উচ্চতাটা বেড়ে গেছে, হিমবাহের আকৃতিটা ছোট হয়ে গেছে। এই যে ছোট হয়ে যাওয়া হিমবাহগুলো আস্তে 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 দেখা যায় কি একসময় যেই হিমবাহটা এই পাহাড়ের থেকে আসা এত দূর পর্যন্ত আসতো, সেটা এটা অনেক পিছিয়ে গেছে, পিছিয়ে যেতে যেতে এটা অনেক ছোট হয়ে গেছে। তো এটাকে বলা হয় হিমবাহের পশ্চাৎ অপসারণ। তো এই হিমবাহের পশ্চাৎ অপসারণ কখন দেখা গেছে? ওই যে হিমরেখাটা যখন যার উচ্চতাটা বৃদ্ধি পেয়ে গেছে এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে এই হিমবাহের পশ্চাৎ অপসারণের এই ঘটনাটা ঘটে।
তো আমরা মোটামুটিভাবে এটাই হচ্ছে হিমবাহের কাজগুলা। তো কাজ এবং হিমবাহ সংক্রান্ত বিষয়গুলি মোটামুটি এটাই। তো তোমরা এটা যেভাবেই আসুক ইনশাল্লাহ তোমরা এটা সঞ্চয় কাজ, তারপরে ক্ষয় কাজ, আসলে কি পুরাটা একসাথে কখনোই আসবে না, অংশ অংশ আসবে। আমি পুরাটা পড়িয়ে দিলাম, এখন তোমরা যেভাবেই আসুক, যে অংশই আসুক, হিমবাহ কি, হিমবাহের গতি থেকে আসুক বা ক্ষয় থেকে আসুক, ক্ষয় কার্য থেকে আসুক বা সঞ্চয় কার্য থেকে আসুক, প্রশ্ন যেভাবেই আসুক তোমাদের সমস্যা ইনশাল্লাহ হবে না। তা আশা করি তোমরা ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।